আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে শত শত বৃক্ষ ছিল, কিন্তু গত 3 মাস আর আসা হয়নি। এর মধ্যে আজকে এসে দেখি বৃক্ষই কেটে ফেলা হয়েছে। পাহাড়ে বৃক্ষ, পাহাড়ে পাহাড়, পাহাড় আর বৃক্ষের এমন করুণ পরিসমাপ্তি দেখে হাহাকার লাগে। কি চায় মানুষ? মানুষ কোথায় যেতে চায়? মানুষ কি করছে? এই যে দেখুন, পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। কত শত বৃক্ষ আজ কাটতে দেখেছি মানুষকে, মানে বৃক্ষ কাটতে দেখিনি, কাটা হয়ে গেছে। 6 মাস পরে এলে একদিন দেখব যে এই পাহাড়টিও অর্ধেক হয়তো আর নেই। এভাবেই চলছে। আমার তো পা ভাঙা, যার কারণে আগের মতো আর পাহাড় চষে বেড়াতে পারি না। আরে এখানেও বৃক্ষ কর্তন হয়েছে। হায়, ফাঁকা, সবই ফাঁকা, সবই ফাঁকা। কতদিন পরে এলাম। আজকে 5 জুন 2024। আমার শরীর আজকাল খুব বেশি খারাপই যায়। এটাকে এখন আমি স্বাভাবিক একটি বিষয় বলেই ধরে নিয়েছি। বাসায় যখন থাকি, কখনো ওষুধ খাই, কখনো খাই না, এবং মানসিকভাবে শক্তি যোগানোর জন্য, মনোবল বাড়ানোর জন্য আমি যুদ্ধের ছবি দেখতে থাকি, এবং আমি মনে করি যে আমার কিছুই হয়নি। কেননা আমি শারীরিক এবং মানসিকভাবে ভেঙে গেলে এখন আমার সন্তানেরা একেবারে অসহায় হয়ে পড়বে। এমনিতেই তাদের অবস্থা খুবই খারাপ। আমার পেশাগত অনিশ্চয়তায়, তারপর এই অসুখে আমার অবস্থা আরও খারাপ হয়ে গেলে আমার পরিস্থিতি ভয়াবহ হবে। তাই যুদ্ধের ছবি দেখে, নৃশংসতা দেখে, রক্তপাত দেখে আমি বুঝতে চাই, নিজেকে বোঝাতে চাই যে আসলে আমার কিছুই হয়নি। পৃথিবীতে কত নৃশংসতা, কত নিষ্ঠুরতা, কত কষ্ট ছিল মানুষের। আর ওই তুলনায় আমার একটু অসুখ, আমার একটু মাঝে মধ্যেই অসহ্যকর ব্যথা, অস্বস্তিকর উপলব্ধি, এগুলো কিছুই না। তো আজকে 5 জুন 2024, আমি একটু আগে, এখন সন্ধ্যা প্রায় হয়, একটু আগে বাসা থেকে বের হয়ে এসেছি। আজকে 14গ্রাম উপজেলায়, কুমিল্লা জেলার 14গ্রাম উপজেলায় উপজেলা নির্বাচন আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি অসুস্থতার জন্য। এবারের উপজেলা নির্বাচনের একটিতেও আমি অংশগ্রহণ করতে পারিনি। মূলত অসুস্থতা আমাকে একেবারেই বাসায় ফেলে রেখেছে, কিন্তু আমার বাসায় থাকতে একদমই ভালো লাগে না। এই মুহূর্তে আমার ব্যথা একটু কম, তুলনামূলক কম, এবং ওষুধ খেয়েই আসলে ব্যথাটা হ্রাস হয়েছে। তখন আমি ভাবলাম যে আমি একটু ঘুরে আসি। আমার ঘুরে আসা বলতে শহর থেকে দূরে, শহর থেকে বের হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন লালমাই পাহাড়ের কোথাও না কোথাও একটু নিসর্গের কাছে, এবং একা একাই। আজকেও আমি যখন ময়নামতি জাদুঘর, শালবন বিহার পার হয়ে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি লালমাই পাহাড়ের একটি খণ্ডিত অংশ। আমার পেছনে যে ভবনটি দেখা যাচ্ছে, এখানে আমি অনেকবারই এসেছি, আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে এই ভবনটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ভবন।
তো আমি এখানে প্রায় সময়ে নির্জনতার জন্য অথবা ভালো লাগার জন্য অথবা সবুজ দেখার জন্য অথবা সন্ধ্যায় একটু সূর্যাস্ত দেখার জন্য চলে আসি। তো আজকেও এলাম। এসে আসার পথে বুক ভেঙে গেল একটি নিদারুণ দৃশ্য দেখে। যে পথ দিয়ে হাঁটতে অন্ততপক্ষে শত সহস্র বৃক্ষ ছিল, সবগুলো কাটা হয়েছে। বিগত ৬ মাস আমি এই পাহাড়ে উঠিনি। আমার মনে হয় এর মধ্যেই গাছগুলো, বৃক্ষগুলো কর্তন করা হয়েছে। অনেকেই বলেন যে এগুলো ব্যক্তি মালিকানাধীন গাছ। কিন্তু ব্যক্তি মালিকানাধীন গাছ হলেও, বৃক্ষ হলেও ফের লাগানো আর হয় না। পরে পাহাড় কাটা হয়, পরে তারপর মাটি বিক্রি হয়, তারপর দোকানপাট, বাসাবাড়ি এসব নির্মাণ হয়। তো এইভাবে সবুজ কমছে, পাহাড় কমছে, কারোর কোনো মাথা ব্যথা নেই, সবাই মেনে নিচ্ছে, টুঁ শব্দটি পর্যন্ত নেই। এই পাহাড়ে, লালমাই পাহাড়ের বিভিন্ন অঞ্চলে কত যে পাহাড় ছিল এবং কত যে বৃক্ষ ছিল, ক্রমাগত কমছে, অতি দ্রুত গতিতে কমছে। আমার শৈশবে, তখনও আমি ২য় শ্রেণীতে পড়িনি, কিন্তু স্মৃতি বেশ টনটনে। আমার বাবার সঙ্গে প্রথম আমি এই ময়নামতি জাদুঘরে, শালবন বিহারে এবং এই লালমাই পাহাড়ে এসেছিলাম। সেটি সম্ভবত ১৯৮০ সাল অথবা এর আগে পরেও হতে পারে। আমি ওই সময়টায় এসে যে পরিমাণ ঘন সবুজ, অরণ্য, পাহাড়, নিসর্গ, পাখির কলকাকলি এসব দেখেছিলাম, আজকে আমি ভাবতেও পারছি না। সেই যে পাহাড়, সেই যে সবুজ, সেই যে অরণ্য আজকে এর ধারে কাছেও নেই। আজকে এখানে লোকালয়, এখানে অনেক রকমের বসতি, বাণিজ্য, বিশ্ববিদ্যালয় হয়েছে বটে, কিন্তু নিসর্গের কাছে যাওয়া বলতে যা বোঝানো হতো সেসব আর এখন নেই। এখন এই যে ভালো লাগা না লাগার মধ্যে মানুষে মানুষের তফাৎ, চিন্তায় চিন্তায় তফাৎ, আসলে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিন্তু আমি যখন শৈশবে একটি গ্রামেও ছিলাম, তখনও আমার কিছু নিসর্গ প্রীতি, পাখি প্রীতি অথবা শিল্প প্রীতি, চলচ্চিত্র প্রীতি ইত্যাদি ছিল। আজকে এত অত্যাধুনিক যুগে বসেও যখন একটি যুবক ছেলে, শিক্ষিত ছেলে সত্যজিৎ রায়ের নাম শোনে না অথবা তার একটি বানানো ছবি দেখে না, তখন আমি অবাকই হই যে আসলে এক রাষ্ট্রে বসবাস করেও একই আহ, একই ভাষাভাষী মানুষ হয়েও আমরা কত বিচ্ছিন্নতার মধ্যেও বসবাস করি। আমার শৈশবে অনেক ম্যাগাজিনের মধ্যেই আমি প্রথম সত্যজিৎ রায়ের ছবি দেখেছিলাম। তখনও আমি বুঝিনি যে কত বড় মাপের নির্মাতা তিনি। তখনও বুঝিনি কত বিশাল, কত বড় মাপের পেইন্টার তিনি। এত সুন্দর স্কেচ পরবর্তীতে, বিশেষ করে ১৯৯২ সালে পেলাম সত্যজিৎ রায়ের, অবাক হয়েছি। এবং যখন তার পরিচালিত চলচ্চিত্রগুলো ক্রমাগত দেখছিলাম ১৯৯২ সাল থেকে ধারাবাহিকভাবে, এবং তার যে লেখনী, তার যে সাহিত্য, তার যে উপন্যাস, তার যে গল্প অথবা তার যে গোয়েন্দা গল্প, বিশেষ করে তার যে ফেলুদা অনবদ্য সৃষ্টি, সেই ফেলুদার যে লেখনী, যেমন লেখনী তেমন তার স্কেচ এবং অঙ্কন, তেমনিভাবে তার যে চলচ্চিত্র রূপ অথবা তার ছেলে সন্দীপ রায়ের যে ফেলুদা নির্মাণ, এসব নিয়ে ক্রমাগত তখন মনোযোগ বেড়েই চলল। আর আজকের এই সময়ে ফেলুদাকে নিয়ে আমাদের যে কত ভাবনা। আমার ছেলে এখন শার্লক হোমস পড়ছে। তো স্যার আর্থার কোনান ডয়েলের এই যে শার্লক হোমস, ওয়াটসন, এই সমস্ত চরিত্র নিয়ে প্রায় সে ইংরেজি পড়ছে, ইংরেজিটাই পড়ছে। তো এইসব সত্যজিৎ রায়ের ফেলুদা সৃষ্টির পেছনে এই সত্যজিৎ রায়ের শৈশবে পড়া শার্লক হোমস গোয়েন্দা কাহিনীর বিশেষ প্রভাব ছিল। সত্যজিতের যে তৈরি ফেলুদার যে ফেলুদা, পরে এটা প্রথমে এই ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় অনবদ্য, এবং বিশেষ করে তার যে এই জয় বাবা ফেলুনাথ, জয় বাবা ফেলুনাথে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার চরিত্রে কি দারুণ অভিনয় করেছেন। পরবর্তীতে ফেলুদার চরিত্রে বিভিন্ন বিভিন্ন ভাষায় বিভিন্ন নামকরা অভিনেতাই অভিনয় করেছেন। বিশেষ করে সব্যসাচী চক্রবর্তী, তিনি যে অভিনয় করেছেন ফেলুদার চরিত্রে, সে তো অভাবনীয়।
তো এই সত্যজিৎ রায় যে ফেলুদা লিখলেন, সেই ফেলুদা গোয়েন্দা কাহিনী, তার যে প্রভাব ভারতবর্ষে বাংলা ভাষাভাষী মানুষের কাছে, এবং আজকে শুধু বাংলা ভাষাভাষী মানুষের কাছেই নয়, এই ইংরেজিতেও এর অনুবাদ হয়েছে। তো সব কিছু মিলিয়ে এই ফেলুদার কথা যা বলছিলাম, গোয়েন্দা কাহিনী, ফেলুদার অন্যতম চরিত্র হলো গোয়েন্দা ফেলুদা। ফেলুদার উচ্চতা প্রায় 6 ফুট। ফেলুদা অবিবাহিত। ফেলুদা সিগারেট খায়। ফেলুদা কোথাও যাওয়ার আগে ওই জায়গাটি সম্পর্কে স্টাডি করে, এবং তার যে খুড়তুতো ভাই, তার ফেলুদার সহকারী, যার নাম তোপেশ রঞ্জন অথবা তুপসে, ফেলুদা তাকে তুপসে বলে, খুড়তুতো ভাই তুপসে বলে ডাকে। তার যে অভিনয়, অনবদ্য অভিনয়, এবং জটায়ু, সত্যজিতের ফেলুদা চরিত্রের একটি বিশেষ চরিত্র জটায়ু। জটায়ু একজন লেখক, তার গোয়েন্দা কাহিনী তিনি লেখেন, কিন্তু গোয়েন্দা কাহিনীর যদিও এগুলি বেস্ট সেলারও হয়, এই বইগুলো বেশ চলেও জটায়ুর বই, কিন্তু এই বইগুলোর মধ্যে কিছু খুঁত থেকে যায়, এবং এগুলো আবার ফেলুদাই বলে দেন, শুধরে দেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যে এক সময়ের যে ভাবনা ছিল, পাঠ ছিল, এবং আজকেও আমার ছেলে অথবা বউ অথবা আমরা যে সময়গুলো যাপন করেছি সত্যজিৎ রায়কে নিয়ে, ফেলুদাকে নিয়ে, সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে মানুষ এখন আর এসবে মগ্ন থাকতে চায় না। তো মানুষের এখন কি অবিরাম এক নেশা। মানুষ কেবল পাহাড় কাটবে, সবুজ ক্ষয় করবে, মানুষ কেবল সবুজ হত্যা করবে, অক্সিজেন কমিয়ে দিবে, এ গ্রহের উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ গলিয়ে দিবে। এই যে মানুষের এক বিধ্বংসী নেশা, এ থেকে পরিত্রাণ কবে, কোথায়, কিভাবে পাবে মানুষ, মানুষ নিজেই হয়তো জানে না। কি নাম, কি নাম তোমার? আসসালামু আলাইকুম। ঘাস কাটে এক ভাই দাঁড়িয়ে আছে, আমি ভাবলাম উনি নিয়ে এদিকে। আপনার বাসা কোথায়? আমার বাসার দিকে। কি করেন আপনি? আমি কাজও করি, ফসলও করি। আপনার বাড়ি এদিকে না এদিকে? বাসা মানে জন্মভূমি এদিকে? জন্মভূমি আনো, বাসা আনো, সব আনো। মানে আদি ঠিকানা এখানে? এখানে সব। কি নাম ভাইয়ের? আমার নাম হলো সফল। স্বপন। তাহলে আপনাদের এই গ্রামটার নাম কি পড়ছে? এটা বর্তমানে সালমানপুর করতে। সালমানপুর। তাহলে পেশা হলো কৃষি, হ্যাঁ? পেশা কিছু না, দাদার কাজ করি, এমনিতে ফসলও করি। আচ্ছা আচ্ছা। পাহাড়ের মধ্যে কোনো ইয়ে আছে নি, কৃষি আছে নি এখন এই মুহূর্তে? আমার সামনে খেতে এই সবজি? ও, এটা আমার এই নতুন করে এসেছে। ওই মকসুদ আলী ভাই নামে একদিন ওদিকে দেখা হলো জাম্বুরায়, উনি কাসাবা করছেন আর কি। এটাই তো কাসাবা, হ্যাঁ? ভাই ভাই এটাই তো কাসাবা? কে লাগিয়া এমনি কে লাগিয়া খাইতে, এটা কি মালিক নেই, ইয়া নাই? হ্যাঁ, আপনি যে একটা ছিল ওদিক দিয়ে ছিলেন, আমি ওদিকে বেড়া ভাঙে নামান যাবো, রাস্তা সাইডে দিয়েছিলেন। বলতে তো হবে। এটা এটা তো আপনি সোচে একটা জিনিস, বেড়াটা ভাঙে আপনি এদিক দিয়ে সাইড দিয়ে কি খায় কি নেয়? আপনি ওটা আমার নষ্ট করে তো লাভ না, আপনি এদিক দিয়ে সাইড দিয়ে এদিক দিয়ে রাস্তা সেই দিক দিয়ে ঢুকেন।
এখন থেকে কথাটা আপনারা বলেন, আমরা আছি তো। না লাইভ না, এমনি রেকর্ড। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? শরীর তো ভালো নাই বহুদিন বহু মাস, শরীর ভালো নাই বহুদিন বহু মাস আমার। আপনার আপনি, হ্যাঁ সেই, কিন্তু আমি বলছি ওই পিলারটা আছে না, কারেন্টের যে পিলার, পিলারের ওদিকে এক সাইকেল দেখে ভাবলাম আপনি নি, গিয়ে নেমে দেখলাম যে না আপনি না, ওখানে স্বপন নামে এক ভাইয়ের সঙ্গে পরিচয় হলো। চিনছেন? হ্যাঁ, ওই আগের ভিডিওতে আপনার নাম আছে, এখন নাম ভুলে গেছি, অসুখে আমার অবস্থা ভালো নাই। নামটা কি ভাইয়ের? আবুল হোসেন ভাই, অনেকদিন পরে আসছি, একটু হেঁটে যাই। আছেন কতক্ষণ? আরো আগে যেতেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও আবুল হোসেন ভাই, পাখি পাখি পাহাড়ের পাখি কোন সময়টায় পাওয়া যায় ছবি ছবি তোলার জন্য? পাখি পাখি বিভিন্ন রকমের পাখির ছবি তোলার জন্য কোন সময়টা ভালো, দুপুরে না সকালে না বিকেলে? মানে বিরল কোনো, মানে রেয়ার কোনো পাখি আছে নি? বিরল মানে একেবারে অচেনা অজানা সুন্দর পাখি নাই? পাখি বিলুপ্ত হয়ে গেছে? হ্যাঁ, পাখি নাই? হ্যাঁ, আগের মতন যেমন আগে সিল দেখতাম, সিল চিল নাই? সিল এখন দেখি ওই যে তো সময় বিচার নাই, তো সময় চিন্তা হয়। হইতে পারে। আর এই কথাটা আপনি এই কথাটা কোথায় জানছেন? যে দেশে বিচার নাই সে দেশে চিল নাই। হ্যাঁ, আচ্ছা, শকুনও তো নাই, মানুষের হুগুন্নি কয় আর কি, শকুন শকুন নাই একেবারে। এত গরম কেন বুঝেন না? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ কেন এত কষ্ট দিতে? কিন্তু গাছপালাও তো কাটে। আজকে আসার সময় লালমাই উদ্যানের প্রথম গেটের ওদিকে দেখলাম প্রচুর গাছ কাটা হয়েছে। ওই স্বপ্নচূড়া পার্কটা আছে না, এই স্বপ্নচূড়া পার্কের কাছে দেখলাম যে অনেক গাছ, প্রায় 100 গাছ কেটে ফেলা হয়েছে। তো গাছ কাটলে তো এমনিও গরম পড়বে। লাগায় কিনা, লাগায় কিনা? আচ্ছা, তাহলে পাখি আগে যত পাখি আচ্ছা আগে যত পাখি দেখতেন অত পাখি নাই আর? হ্যাঁ, এমন কোন পাখি দেখতেন যে বেশ সুন্দর পাখি আগে আগে? মনে করেন ময়াল পাখি, হুম, কোয়েল পাখি, এগুলোই দেখতাম। কাক, না এগুলো তো আছে, কিন্তু একেবারে বিরল পাখি, যে পাখিগুলো সচরাচর দেখা যায় না, নাই। হ্যাঁ, আচ্ছা আবুল হোসেন ভাই, তাহলে যাই এখন। হ্যাঁ, সামনে গিয়ে, জি জি, অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
সবাই আসবে ব্লগ করেন নাকি